বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এসব অভিজ্ঞতার মুখে শুনবো আগামী নির্বাচনের কথা। দর্শক, এসব নিয়েই আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, সাথে আছে হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব কুড়িগ্রামের 1, 2, 3 এবং 4 সংসদীয় আসন নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। দর্শক, শুরুতে যেমনটি জানাছিলাম যে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব কুড়িগ্রাম জেলার সংসদীয় আসনগুলো নিয়ে, অর্থাৎ 1, 2, 3 এবং 4। আমরা আলোচনায় যাব। তার আগে সেখানের বিগত দিনগুলো নির্বাচনী যে পরিসংখ্যান 1991 থেকে 2008, সেই পরিসংখ্যানটা আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, নির্বাচনী বছর 1991 কুড়িগ্রাম 1 সংসদীয় আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শহীদুল ইসলাম, তিনি সেখান থেকে 46,476 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আব্দুস সবুর চৌধুরী, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 31,630 ভোট সেখান থেকে পান। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996-এর দিকে যদি তাকাই, কুড়িগ্রাম 1 আসনে সেবারও কিন্তু জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গতবারের সংসদ সদস্য AK মুস্তাফিজুর রহমান, তিনি 64,064 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোজাম্মেল হক প্রধান, 42,125 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি সেখান থেকে বিজিত হন। তার পরবর্তী বছর নির্বাচনী বছর 2001 কুড়িগ্রাম 1 থেকে জাতীয় পার্টির AK মুস্তাফিজুর রহমান, তিনি 79,073 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সাইফুর রহমান রানা, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 87,157 ভোট তিনি পান। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2008-এর দিকে যদি তাকাই, সেবারে কিন্তু AK মুস্তাফিজুর রহমান, অর্থাৎ টানা 91, 96, 1, 8 4বার তিনি সেখান থেকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারের যিনি ছিলেন বিএনপির ধানের শেষ প্রতীকে সাইফুর রহমান রানা, তিনি 92,583 ভোট সেখান থেকে পান। আমরা কুড়িগ্রাম 2 সংসদীয় আসনের দিকে যদি তাকে 1991 সালে সেখান থেকে আবারও লাঙ্গল প্রতীকে তাজুল ইসলাম চৌধুরী, তিনি 59,049 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোহাম্মদ জাফর আলী, তিনি 44,181 ভোট সেখান থেকে পান। পরবর্তী নির্বাচনী বছর 1996 কুড়িগ্রাম 2 তাজুল ইসলাম চৌধুরী, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে 82,158 ভোট পেয়ে আবারও নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ জাফর আলী, তিনি আওয়ামী লীগের 72,962 ভোট পেয়ে সেখান থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। 2001 সালের কুড়িগ্রাম 2-এ আবারও তাজুল ইসলাম চৌধুরী, তিনি জাতীয় পার্টি থেকে 1,23,886 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আমসা আমিন, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,07,398 ভোট পেয়ে সেখান থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হন, বিজিত হন। আমরা 2008-এর দিকে যদি তাকাই, সেখান থেকে হুসেন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির থেকে 2,09,505 ভোট পেয়ে তিনি সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তাজুল ইসলাম চৌধুরী, তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে 52,374 ভোট সেখান থেকে তিনি পান। আমরা কুড়িগ্রাম 3 সংসদীয় আসন 1991 সালের দিকে যদি তাকাই, আওয়ামী লীগের নৌকা প্রতীকে আমজাদ হোসেন তালুকদার 20,547 ভোট সেখান থেকে পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল স্বতন্ত্র থেকে AKM মাইদুল ইসলাম, 19,699 ভোট। মাত্র 900 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু সেখানে হয়েছিল। নির্বাচনী বছর 1996 সালে হুসেন মোহাম্মদ এরশাদ 67,262 ভোট সেখান থেকে পান জাতীয় পার্টির লাঙ্গল থেকে। AKM মাইদুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 18,662 ভোট তিনি সেখান থেকে পান। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001 কুড়িগ্রাম 3 যদি তাকাই, সেবারও কিন্তু জাতীয় পার্টি মতিউর রহমান 68,562 ভোট সেখান থেকে পান। AKM মাইদুল ইসলাম, বিএনপির ধানের শীষ প্রতীকে সেখান থেকে পান 63,582 ভোট। 2008 কুড়িগ্রাম 3 AKM মাইদুল ইসলাম জাতীয় পার্টি থেকে সেবারও নির্বাচিত হন 1,27,528। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভুল হবে, তার সাথে প্রায় মাত্র 19,640 ভোট পেয়ে স্বতন্ত্র থেকে তাজভির ইসলাম সেখানে নির্বাচন করেন। আমরা কুড়িগ্রাম 4-এর দিকে যদি তাকে 1991 সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গোলাম হোসেন 21,991 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল সিরাজুল হক, 15,854, জামায়াত থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আমরা কুড়িগ্রাম 4 1996 সেবারে কিন্তু গোলাম হোসেন জাতীয় পার্টি থেকে 42,790 ভোট তিনি সেখান থেকে পান। তার প্রতিদ্বন্দ্বী ছিল শওকত আলী সরকার, 21,514 ভোট আওয়ামী লীগ থেকে পান, প্রায় দ্বিগুণের ভোটের বেশি ব্যবধান সেখানে ছিল। 2008-এর দিকে যদি আমরা তাকাই, 2001-এর দিকে যদি তাকাই, কুড়িগ্রাম 4 জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গোলাম হাবিব দুলাল 62,484 ভোট তিনি সেখান থেকে পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ আব্দুল লতিফ, 43,025 ভোট তিনি পান। জামায়াত থেকে ভোটের ব্যবধান প্রায় 19,000-এর মতো। আমরা
সর্বশেষ 2008 কুড়িগ্রাম 4 যদি তাকায়, আওয়ামী লীগ নৌকা প্রতীকে জাকির হোসেন সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন প্রায় ৭৩,৯১৩ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গোলাম হাবিব দুলাল ৫৩,৬৮২ ভোট, জাতীয় পার্টি। দর্শক, আমরা এতক্ষণ পরিসংখ্যানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। এ পর্যায়ে আমরা দর্শক যেমনটি জানাচ্ছিলাম যে পরিসংখ্যানগুলো বিগত দিনে সেখানকার সংসদীয় আসনগুলো কারা নির্বাচিত হয়েছিল, তাদের প্রতিদ্বন্দ্বী কারা ছিল। এ পর্যায়ে আমরা সেই সংসদীয় আসনগুলোতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন প্রত্যাশী আছে রাজনৈতিক দলগুলো, তাদের আমরা নির্বাচনী ভাবনা, প্রত্যাশা, প্রতিশ্রুতির কথাগুলো শুনব। প্রথম আমাদের প্রায়োরিটি থাকবে এই নদী শাসনকে আমাদেরকে গুরুত্ব দেওয়া, পাশাপাশি মাদকের একটা সবল এই এলাকার মধ্যে আছে, যেহেতু একটা বর্ডার অঞ্চল, তো সেখানে মাদকের ব্যবসা যদি করতে না পারে, মাদক প্রতিরোধের সঠিকভাবে আমরা করতে পারি, এটার জন্য আমরা একটা প্রতিরোধ গড়ে তুলব। এবং সেটাকে আর একটু ডাইভার্ট করার জন্য আমরা দুইটা থানায়, আমার এলাকায় দুইটা মিনি স্টেডিয়ামের চিন্তা ভাবনা করছি, যেখানে খেলাধুলার মান উন্নয়নের মধ্যে দিয়ে ছেলেপেলেদের যে আমাদের সন্তানদেরকে সেখানে আকৃষ্ট করা এবং মাদক থেকে দূরে রাখানোর যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার চেষ্টা থাকবে এই স্বনির্ভর কুড়িগ্রাম গড়ার লক্ষ্যে, পিছিয়ে পড়া কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেগুলি সমস্যা রয়েছে সেগুলি সমস্যা চিহ্নিত করে আমি কুড়িগ্রামের মানুষের জন্য আমি আমার সারা জীবনের আমি যে জনগণের সাথে সম্পর্ক তৈরি করেছি, তাদের সঙ্গে গিয়েছি, তাদের কাছে গিয়েছি, আমি আমার কুড়িগ্রামের মানুষের এই অবহেলিত মানুষের কল্যাণের জন্য কুড়িগ্রামের যেগুলি সমস্যা রয়েছে সেগুলি সমস্যা চিহ্নিত করে আমি আমার সর্বোচ্চ দিয়ে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমার নিজের জীবনে বিলিয়ে দিয়ে আমি আমার এলাকার উন্নয়নের জন্য কাজ করবো ইনশাল্লাহ। আমি আশা করি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, এই জনগণ কুড়িগ্রাম 4 আসনের মানুষ বিগত 2018 সালে আমাকে নির্বাচিত করবার জন্য তারা উন্মুখ হয়েছিল, সেটি তাদের বাস্তবায়িত হয়নি। সেই আকাঙ্ক্ষা নিয়ে এই এলাকার ভোটাররা আমাকে নির্বাচিত করতে চায়। যদি তারা আমাকে নির্বাচিত করতে পারে, তাহলে আমি এই এলাকার মৌলিক চাহিদাগুলো ইনশাআল্লাহ পূরণ করতে পারবো ধাপে ধাপে। আমাদের এখানে দারিদ্র্যপীড়িত এলাকা, এখানে ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের মাদকাসক্তে জড়িত হয়ে পড়ে। মাদকাসক্ত যাতে করে না হয় এর বিকল্প ব্যবস্থা কি করা যায়, তাদের অনেক ব্রেনগুলো ডাইভার্সন করে জন্য কল্যাণমূলক কিভাবে কাজ করা যায় এই চিন্তাভাবনা করে আমরা মাদক মুক্ত জোন হিসেবে এটা ঘোষণা করবো ইনশাআল্লাহ। তরুণ ভাই বোনেরা যাতে করে তাদের বেকারত্ব দূরীকরণ করা সম্ভব হয়, এই জন্য যে সমস্ত প্রচেষ্টা আমাদের চালিয়ে যাওয়া দরকার, আন্তরিকতার সাথে সেগুলো চালিয়ে যাব। মানুষ আজকে বিশেষ করে বর্ষাকালে গ্রামগঞ্জে অনেক ইউনিয়নে মানবতর জীবন যাপন তারা করে পণ্য, এবং তারা নিজেরাও সেখানে যাতায়াত, উপজেলা পর্যন্ত যে যাতায়াত ব্যবস্থা এটা খুবই একদম নিম্নমানের, যেটি আমরা ইনশাআল্লাহ চিহ্নিত করেছি। আমরা যদি সুযোগ পাই জনগণের সেবা করার, ইনশাআল্লাহ ভুরুঙ্গামারী এবং নাগেশ্বরী উপজেলাকে উন্নত মানের একটা উপজেলায় পরিণত করব। আমাদের যুব শ্রমিক এবং যে আমাদের আলেম ওলামাদের একটা প্রোফাইলিং করব, কার কি যোগ্যতা আছে কাজে, এটা একটা তালিকাকে করব, তারপর এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। রাস্তাঘাটে অযাচিত এবং ঘাটে ইজারাতে বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে চাঁদাবাজ টোল নেয়, সেগুলোকে আমরা উঠাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের এখানে মৎস্য একটা বিশাল ইস্যু, কিন্তু নদী যেহেতু আমাদের মেন ইস্যু, নদী শাসন এবং মৎস্যটাকে কিভাবে কানেক্ট করা যায় ইউনিভার্সিটির সাথে, সেটা আমরা চেষ্টা করব। আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন ইস্যু হচ্ছে মানুষের চিন্তাগুলো নেয়া, সমস্যাগুলো সমাধান করা লিডারের কাজ। তাই আমাদের লোকাল পার্লামেন্ট করতে চাই, একটা যেটা কুড়িগ্রাম পার্লামেন্ট বানাইতে চাই, সেখানে একদম কৃষক থেকে একদম আপার ক্লাস এমপিরা সবাই যেন একসাথে বসে সংসদে গিয়ে কি করবে না করবে সেটা ডিসিশন করতে চাই। আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হচ্ছে নদী ভাঙন, শিক্ষা, চিকিৎসা, আমার এলাকার যে কর্মসংস্থানের অভাব, আমার কেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, কুটির শিল্পের মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে, যারা কৃষক আছে তাদের ন্যায্য মূল্য পাওয়া, সেই সঙ্গে আমার এলাকা থেকে দুর্নীতি, দুঃশাসন এবং স্বজনপ্রীতি একদম আমি তৃণমূল থেকে নিস্তার করতে চাই। এই এলাকার যে সমস্যাগুলি আছে, বিশেষ করে বেকারত্বের যে অভিশাপ, এই অভিশাপ থেকে এখানে আমরা মুক্ত করতে চাই। এখানকার অবহেলিত রাস্তাঘাট এবং সেই সাথে কুড়িগ্রামের সাথে যে একটি সেতুর মাধ্যমে যোগাযোগ, এটির ব্যবস্থা আমাদের একান্ত কাম্য, এবং সেই সাথে চিকিৎসা ব্যবস্থাকে, শিক্ষা খাতকে আমরা উন্নয়নের জন্য চেষ্টা করব। এবং মানুষের প্রত্যাশা এই বাংলাদেশ জামাত ইসলামের লোকদের দিয়েই
সঠিক এবং ইনসাফ ভিত্তিক কাজ করানো সম্ভব। আমরা দরিদ্র বিমোচনে ভূমিকা রাখতে চাই, সুচিকিৎসা সুশিক্ষার ব্যবস্থা করতে চাই, আমরা নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা নিতে চাই, চরগুলোর আমরা উন্নয়ন করতে চাই, বাল্যবিবাহ রোধ এবং মাদক মুক্ত কুড়িগ্রাম আমরা করতে চাই। আমাদের কুড়িগ্রামের যানজটের লেগেই থাকে, আমরা দ্রুত কুড়িগ্রাম বাইপাস, রাজারহাটের বাইপাস এবং বাংটুর ঘাটে আর একটি তৃতীয় ধল্লা সেতু নির্মাণের আমরা ইনশাল্লাহ উদ্যোগ গ্রহণ করব। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম কুড়িগ্রামে যে সংসদীয় আসনগুলো আছে সেখানে যারা মনোনয়ন প্রত্যাশী মনোনীত প্রার্থী আছে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ভাবনা প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আহ্বায়ক কুমিল্লা জেলা বিএনপি কুড়িগ্রাম, এবং সে সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান সরকার, জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলার তিনি আমির। আমরা দুজনকে স্বাগত জানাই আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, আমরা বিগত দিনে পরিসংখ্যানগুলো দেখছিলাম কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে, সেখানে আমরা যেটা দেখতে পেয়েছি জাতীয় পার্টির একটা আধিপত্য সেখানে ছিল। বিগত দিনগুলো নির্বাচনে একাধিকবার তারা সেই আসনগুলো তারা দখলে রেখেছিল, সেখান থেকে নির্বাচিত হয়েছিল, কিন্তু এবারে নির্বাচনী প্রেক্ষাপট ভিন্ন। আওয়ামী লীগ মাঠে নেই, জাতীয় পার্টির বিষয়টি এখন স্পষ্ট নয়। সেই জায়গায় সেই নিরিখে আপনাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী একসময়ের জোট সঙ্গে জামায়াত ইসলাম, পুরো বিষয়টা মাথায় রেখে নির্বাচনী মাঠ আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ বলে মনে করছেন? আমরা কুড়িগ্রামবাসী, বিশেষ করে কুড়িগ্রাম জাতীয়তাবাদী শক্তি যারা, জামাত তো আমাদের সাথে একসময় জোটেই ছিলেন এবং জোটে আমাদের সাথে একসাথে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। তারা এখন আমাদের প্রতিপক্ষ, কিন্তু তার মানে এই নয় যে আমাদের সাথে কোনো সম্পর্কে তাদের ঘাটতি আছে। আমরা কুড়িগ্রামের রাজনীতিতে সবসময় সহনশীল সকল রাজনৈতিক দল এবং একে অপরের প্রতি প্রচন্ড সহমর্মিতা। সে কারণে আমার মনে হয় যে আমাদের এখানে যে আগামী দিনের ভোট, সেই ভোট অত্যন্ত সুন্দর হবে। এর মাঝেই আমাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা মনে করি আগের সেই জাতীয় পার্টির অবস্থা নেই। আপনি আপনার বর্ণনায় বলেছেন যে জাতীয় পার্টির সেই ইমেজ নেই, আওয়ামী লীগ নেই। সেক্ষেত্রে আমরা আশা করি আমরা যে কুড়িগ্রামের 4 সিটে আছে, এই 4 সিটেই 1, 2, 3 এবং 4, এই 4 সিটেই আমরা নিজেরা বিজয়ী হব এবং পার্লামেন্টে আমাদের কিংবা জাতীয় সংসদে আমাদের প্রার্থীরা নির্বাচিত হয়ে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে কয়েকটি আসনে বিরোধের কথা আমরা শুনতে পাই, যে গণমাধ্যমে সেটি আসে 3 বা 4 আসন নিয়ে। সে বিরোধ আসলে আগামী নির্বাচনে আপনাদের কতটা মাথা ব্যথার কারণ হতে পারে? বিএনপি একটি বড় দল এবং এখানে অনেক যোগ্য মানুষ আছে যারা ভোট করতে পারে, এরকম যোগ্য মানুষ অনেক আছে, একাধিক। তো ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নের ঘোষণা দেওয়া হয়নি, ততক্ষণ পর্যন্ত একে অপরের প্রতিযোগিতায় লিপ্ত। তার মানে এই নয় যে দলে কোনো বিভাজন আছে এবং দলে কোনো 2টা পক্ষ আছে, 3টা পক্ষ আছে, এরকম নয়। আমি আপনাকে আশ্বস্ত করতে পারি, আপনার মাধ্যমে কুড়িগ্রামের মানুষকে আশ্বস্ত করতে পারি যে আমাদের এখানে যখন চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে, তারপর থেকে সবাই আমরা একত্রে কাজ করব এবং আমার বিশ্বাস আমাদের বিএনপির প্রত্যেকটি মানুষ একসঙ্গে কাজ করে বিএনপির ধানের শীষকে জয়লাভ করা হবে। আপনাদের নির্বাচনে যে প্রতিশ্রুতি 31 দফা, সেই 31 দফা নিয়ে আপনারা আসলে তৃণমূলে কতটা পৌঁছাতে পারছেন? মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করছে? আমরা 31 দফা নিয়ে তৃণমূলে অনেক আগের থেকে কাজ করছিলাম এবং আমাদের যারা বিশেষ করে প্রার্থী এই 4টি আসনের, তারা তৃণমূলের কাছে 31 দফা নিয়েই প্রথমে গিয়েছিলেন এবং আমার মনে হয় উল্লেখযোগ্য সাড়া পেয়েছেন সবাই। এবং আমি নিজেও অনেক জায়গায় গিয়েছি, অনেক উপজেলায় গিয়েছি, সব জায়গায় আমি যাদের সাথে কথা বলেছি তারা 31 দফার সবাই প্রশংসা করেছেন এবং সবাই আমাদের সাথে সহমত পোষণ করেছেন। সে কারণে আমরা 31 দফার নিরিখে আমাদের ভোটের অংশটা অনেকটা এগিয়ে যাবে। আরেকটি বিষয় আমরা শুনি যে বিরোধের ক্ষেত্রে একটা উদাহরণ আপনার প্রায় দেয়, বড় দলে অনেক ধরনের মনোনয়ন প্রত্যাশী আছে, অনেকে যোগ্য প্রার্থী আছে, কিন্তু এই ধরনের বিষয়গুলো তো আসলে ভোটারদের মধ্যে জনমন একটা বিভ্রান্তি তৈরি করে। আপনারা কি পারেন না এই জিনিসটাকে বৃহত্তর স্বার্থ ঐক্যের জায়গায় নিয়ে আসতে?
আমরা নিজেদের প্রয়োজনে যারা নিজেদেরকে জাহির করার জন্য মিছিল মিটিং করার চেষ্টা করতেছে তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। আমার মনে হয় এটা আমাদের জন্য এটা কোনো সমস্যা হবে না। আমরা প্রতিবারেই একটা শিডিউল ঘোষণা করে আমাদের আপনার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রচার করা হয়, কিন্তু সে জায়গায় আমাদের একটু সামনেই হওয়ার কারণে, একটু আগেই হওয়ার কারণে কিছু কিছু সংক্ষুব্ধরা মনে করতেছে প্রাথমিক যেহেতু এটি আমরা একটু আন্দোলন সংগ্রাম করতে পারি তাহলে আমরা একটা চূড়ান্ত পাবো, কিন্তু আসলে তা নয় এবং সেটি হবেও না ইনশাল্লাহ। আর যারা এখন বর্তমান নিশ্চয়ই মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। এবার যেতে চাই মোহাম্মদ আজিজুর রহমান সরকার, জেলা জামায়াত ইসলামের কুড়িগ্রামের আমির, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। মোহাম্মদ আজিজুর রহমান সরকার, আপনাকে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি না, আপনার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না। একটু যদি মাথার উপরে স্পেস দেন তাহলে দর্শকরা আপনাকে দেখতে পাবে। আর একটু যদি দেওয়ার সুযোগ থাকে, আপনার চেহারাটা আমরা দেখতে পাচ্ছি না এখনো পুরোপুরি। একটু কি আপনার, হ্যাঁ ঠিক আছে, এবার আপনাকে দেখতে পাচ্ছি। আজিজুর রহমান সরকার, আপনার কাছে যে প্রশ্নটি আমরা রাখতে চাই সেটি হচ্ছে, যেটা একই প্রশ্ন আমরা মুস্তাফিজুর রহমানকেও করেছি, ভোটের মাঠে এখন আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টির বিষয়টি এখন স্পষ্ট নয়, আপনাদের দীর্ঘ সময়ের জোট সঙ্গে এখন আপনাদের মাঠের প্রতিদ্বন্দ্বী, সেই নিরিখে বিগত দিনগুলোর নির্বাচনী পরিসংখ্যান বিবেচনায় আগামীর যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আপনাদের অবস্থানটা কেমন এখন নির্বাচনী মাঠে? আন্তরিকভাবে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং আমার আজকের এই রোড টু পার্লামেন্টের সংযুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত আহ্বায়ক, আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা আমাদের সম্মানিত ভাই মুস্তাফিজুর রহমান এবং আরো সংশ্লিষ্ট যারা, আমি সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনের জন্য। এবং আপনারা জানেন যে 2025-এর ফেব্রুয়ারি মাসে যে আসন্ন নির্বাচন আমাদের জন্য অপেক্ষা করছে, এই নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী এদেশের হাজারো কোটি মানুষের খুবই প্রিয় সংগঠনে পরিণত হয়েছে। জানেন, বিশেষ করে জুলাই আগস্ট 2024-এর আন্দোলনের মাধ্যমে এই সংগঠনটি আন্দোলন সংগ্রামে এবং বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে এই আন্দোলনে কার্যকরী ভূমিকা পালন করে এবং আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গোটা দেশ এবং জাতির আস্থাভাজনে পরিণত হয়েছে। এবং ইতিমধ্যেই ডাকসু, রাকসু, জাকসু এবং এই সমস্ত নির্বাচনে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু সংখ্যাগরিষ্ঠ নয় বরং এককভাবেই বলা যায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং এরই মাধ্যমেই আগামী দিনের একটা বড় মেসেজ মনে হয় এই জাতির সামনে উপস্থাপিত হয়েছে। আমরা প্রত্যাশা করি সেভাবেই এদেশের মানুষ এগিয়ে আসবে। এবং আমরা মূল কথা যেটি বলতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4টি আসন, এখানে 1 নম্বর আসনে আমাদের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, 2 নম্বর আসনে অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার। অধ্যাপক আনোয়ারুল ইসলাম যিনি ছাত্র জীবন থেকে ছাত্র শিবিরের সঙ্গে সংযুক্ত, কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজে তিনি সভাপতি ছিলেন এবং রংপুর মহানগরী শাখার তিনি সেক্রেটারি দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার তিনি কুড়িগ্রাম আইনজীবী সমিতির তিনি দীর্ঘদিন সেক্রেটারি এবং সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে ব্যারিস্টার মাহবুব আলম সালেহ, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং আপনারা জানেন যে তার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হত্যা মামলা হওয়ার পরে তিনি এক পর্যায়ে দেশ থেকে লন্ডনে যেতে বাধ্য হন এবং সেখানে আরো সুসংবাদ যে তিনি সেখানে ব্যারিস্টারি কমপ্লিট করেন এবং ব্যারিস্টার মাহবুব আলম সালেহ তিনি এখন কুড়িগ্রাম 3 অর্থাৎ অলিপুরের তিনি একজন অত্যন্ত সুযোগ্য প্রার্থী হিসেবে মানুষের কাছে বিবেচিত হচ্ছেন। এরপরে কুড়িগ্রাম 4-এ মুস্তাফিজুর রহমান মুস্তাক, তিনি আমাদের নির্বাচনের প্রার্থী। দীর্ঘ সময় ধরে তাকে নমিনেশন দেওয়া হয়েছে এবং ব্যাপকভাবে তিনি গণসংযোগ করছেন। আমরা বিশ্বাস করি নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ এখন নতুন প্রত্যাশা করে দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ মানুষ কল্পনা করে। মানুষের আজকে স্লোগানে পরিণত হয়েছে যে সকল দেশ, সকল দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। আপনারা জানেন যে ইসলামী দৃষ্টিকোণ থেকেই আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই
এবং আর ইসলামী আদর্শের ভিত্তিতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামরা যেভাবে আমাদের খোলাফায়ে রাশিদিন 4 খলিফা যেভাবে ইনসাফ পূর্ণ একটি রাষ্ট্র পরিচালনায় দক্ষ ভূমিকা পালন করেছেন, গণমানুষের খুব কাছাকাছি থেকে তারা আপনি একটা স্লোগান দিয়েছেন যে সকল দল দেখা শেষে আপনাদের বাংলাদেশ, তো সেক্ষেত্রে আসলে এই স্লোগানটা কি সব জনগণের? কিন্তু মাঠে তো অনেক ধরনের অনেক দলের প্রার্থী আছে, তাদের সমর্থক আছে, জি নাকি সেটা শুধু একটা নির্দিষ্ট দলের স্লোগান? হ্যাঁ, একটু বলতে চাই, ইসলাম আসলে সার্বজনীন। ইসলাম যদি দেশে সমাজে প্রতিষ্ঠিত হয় তো সকল মানুষ কল্যাণ পাবে। আজকে আপনারা জানেন যে এই ডাকসু থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে প্রায় সকল জায়গায় হিন্দু প্রতিনিধি সেখানে নির্বাচন করেছে এবং তাদেরকে সাথে নিয়েই আমাদের ভাইয়েরা কাজ করছেন এবং সেখানে সকল ধর্মের অনুসারীরা আপনারা জানেন যে ছাত্র শিবিরকে সহযোগিতা করেছেন। ঠিক অনুরূপ ভাবে গোটা বাংলাদেশে আপনারা জানেন বিগত সময়ে আন্দোলন সংগ্রামের পরে হিন্দুদের পূজা অর্চনা থেকে শুরু করে সকল ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী তাদের পাশে দাঁড়িয়ে ভূমিকা পালন করেছে এবং তারাও আশ্বস্ত হয়েছে যে আগামী দিনে যদি এদেশে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ কায়েম হয় তারাও নিরাপত্তা পাবে, তারা যথাযথ নিরাপত্তা পাবে। যেমন অর্থাৎ আপনারা নানাভাবে আপনাদের নির্বাচনী প্রচারণায় সবার কাছে পৌঁছানোর একটা চেষ্টা আপনাদের আছে। নিশ্চয়ই আগামী নির্বাচন আপনাদের দুদলের জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের, সেই সাথে আপনাদের সংসদীয় আসনের মানুষদেরকে জানানোর জন্য। লক্ষ লক্ষ তরুণ কিন্তু নতুন ভোটার হিসেবে অংশ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তারা শুধু ভোটারই নন, তারা কিন্তু গেম চেঞ্জারও। এমন তরুণদের ভাব এবং প্রত্যাশার কথা আমরা একটু শুনে আসবো। সরকার হয় তারা আমরা দেখি বেশিরভাগ তো তারা হচ্ছে নিজেদের স্বার্থ ব্যবহার করে। তো এখানে হচ্ছে আমাদের দরকার নিঃস্বার্থবান মানুষ, যে কিনা নিজের স্বার্থের জন্য না, অন্যের স্বার্থের জন্য করবে। আমাদের প্রত্যাশা হচ্ছে কুড়িগ্রাম জেলায় এমন একজন মানুষ আসবে যিনি আমাদের এই দরিদ্র থেকে উঠায় নিয়ে আসতে পারবে, কুড়িগ্রামের হচ্ছে শিক্ষাক্ষেত্রকে উন্নত করতে পারবে, চিকিৎসা ক্ষেত্রকে উন্নত করতে পারবে। কুড়িগ্রাম যেন অন্যান্য আর বাকি সব জেলা আছে তাদের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কুড়িগ্রাম 2 আসনে যারা এমপি নির্বাচিত হবে তাদের কাছে তরুণ ভোটার হিসাবে এবং তরুণ প্রজন্ম হিসাবে আমার একটাই প্রত্যাশা থাকবে যে সবার আগে কুড়িগ্রামকে নিয়ে কাজ করতে হবে। আমাদের টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে, আমাদের যে বন্যা প্লাবিত অঞ্চলগুলো আছে এগুলোর দিক নির্দেশনা ঠিক করতে হবে এবং আমাদের যুব সমাজকে নিয়ে কাজ করতে হবে ভালো প্রশিক্ষণ দিয়ে, যাতে আমাদের এই কুড়িগ্রামের যুবকেরা আমরা যারা আছি আমরা যেন একটা ভালো জায়গায় যেতে পারি। আমাদের তো তরুণ প্রজন্মের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা। তরুণ প্রজন্মেরা আগিয়ে আসুক, রাষ্ট্রের প্রতিনিধি হোক এবং সমাজকে গড়ে তুলুক। সুশীল সমাজের পক্ষ থেকে আমরা আশা করি যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন শুদ্ধ, পরিশুদ্ধ, উদার গণতান্ত্রিক মনের মানুষ নির্বাচিত হয়ে আসুক এবং এই নির্বাচনে তিনি যেন কুড়িগ্রাম এবং আমার এই দেশের উন্নয়নে কাজ করতে পারে। দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। হ্যাঁ, ধন্যবাদ ডিবিসিকে। আমরা শুরুতে শুনছিলাম নির্বাচনী প্রার্থী যারা ছিলেন, মনোনীত প্রত্যাশী বা যারা ছিলেন, তারা কিন্তু নির্বাচনী মাঠে যথেষ্ট সরব আছে। কিন্তু এই নির্বাচনী মাঠের আরেকটি উপাদান হচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা ঠিক রাখা। 5 তারিখ পরবর্তী সময় আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাটা আপনার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, মনোবল ফিরে পাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। তো নির্বাচনী সময় এলে কিন্তু সে দায়িত্ব দ্বিগুণ হয়ে যায়। সেই বিবেচনায় আপনাদের প্রস্তুতি কেমন আছে বলে মনে করছেন? বাংলাদেশ পুলিশ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা ফলো করে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং 5 আগস্ট এবং 5 আগস্টের পরবর্তীতে আমাদের কুড়িগ্রাম পুলিশের সুন্দর নেতৃত্বের কারণে আমাদের পুলিশের কোনো স্থাপনা বা পুলিশের কোনো ফোর্স কোনো ধরনের বিশৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয় নাই আর কি, কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরা সঠিকভাবে আমাদের তৎকালীন পুলিশ সুপার স্যার এটা ভালোভাবেই মেনটেন করেছিলেন সবার সাথে, যার ফলে আমাদের কোনো ক্ষতি হয় নাই। তবে নির্বাচনের জন্য আমরা 100% রেডি আছি ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের সেভাবে ডিপ্লয়মেন্ট করা আছে। আমাদের কুড়িগ্রামে প্রায় 706টা ভোট কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রগুলোকে আমরা 3টা স্তরে ভাগ করেছি, 3টা যেটা স্ট্র্যাটিফিকেশন রয়েছে এটা আমরা ভাগ করেছি এবং মোট 706টা কেন্দ্র রয়েছে। এখানে অধিক গুরুত্বপূর্ণ, সাধারণ, সেই অনুযায়ী আমরা এটা ডিপ্লয় করব। আর নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কিছু আর কি যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যে নির্বাচনী দক্ষতার প্রশিক্ষণ আর কি, যেটা আমাদের ফোর্সে। তো আমরা এ পর্যন্ত আমাদের কুড়িগ্রাম জেলার অর্ধেক ফোর্সকে প্রায় এই ট্রেনিং আমরা দিয়েছি
আমাদের যেটা যে আমাদের আইনগত বিধিমালা আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করব এ সংক্রান্ত একটা, আর যে বডি অন ক্যামেরা যেটা, যে এই ক্যামেরা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া আমরা কিভাবে মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট করব, কোনো কিছু যদি বিশৃঙ্খলা হয় সেটা ম্যানেজমেন্ট করব, সে সংক্রান্ত আমরা প্রশিক্ষণ আমরা নিচ্ছি। এবং ইতিপূর্বে দেখা গেছে বাংলাদেশে কোনো নির্বাচনের আগে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয়নি। তো বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স বা বাংলাদেশ পুলিশ এবার এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এবং এছাড়া পুলিশ ছাড়াও অন্যান্য যে ফোর্স রয়েছে, আনসার রয়েছে, আমাদের সাথে আনসার থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, সবাই মিলে আমরা আশা করি কুড়িগ্রামে এই 4টা আসনে আমরা খুব সুন্দর একটা ইলেকশন, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন আমরা আয়োজন করতে পারবো বলে আমি আশা করি। আমি নিশ্চয়ই। আচ্ছা, রাজনীতির মাঠে কিন্তু রাজনীতিবিদদের যারা মনোনয়ন প্রত্যাশী থাকে তাদের একটা প্রভাব থাকে, সে প্রভাব মাঝে মধ্যে দুঃখিত আইন শৃঙ্খলারও ব্যত্যয় ঘটায়। সেই জায়গায় আপনারা কিভাবে সমন্বয় করবেন, সে প্রভাবটা কিভাবে মোকাবেলা করবেন, কতটা সহযোগিতা তাদের পাচ্ছেন? হ্যাঁ, আমাদের কুড়িগ্রামে এ পর্যন্ত আমার এখানে আসার প্রায় কয়েক মাস হলো, বিপ্লব পরবর্তী আমি দেখেছি এখানে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে এরা খুবই বন্ধুসুলভ আর কি, অনেক ফ্রেন্ডলি, এরা কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটায়নি এ পর্যন্ত। তো আশা করি নির্বাচন পর্যন্ত তারা মানে এখানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো রাজনৈতিক দলের প্রভাব নেই এবং শতভাগ আমরা সঠিকভাবে আমরা আমাদের কাজ করতে পারছি, এখানে কোনো আমাদের কেউ প্রভাবিত করতে পারছে না বা করছে না। নিশ্চয়, এটা খুবই আশাব্যঞ্জক খবর। নিঃসন্দেহে আপনারা নির্বাচনে মাঠে সুন্দরভাবে সে দায়িত্ব পালন করবেন, সে প্রত্যাশা আমাদেরও। মোহাম্মদ মাসুদ রানা, অসংখ্য ধন্যবাদ মধ্যবর্তী ব্যাংক পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার যে পর্যবেক্ষণ নির্বাচন নিয়ে, আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলার জন্য। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি মধ্যবর্তী ব্যাংক পার্লামেন্টে। আপনারা জানেন যে নির্বাচনের এই জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক থাকে, সেই নিয়ে আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে কুড়িগ্রাম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। তুহিন, আপনাকে স্বাগত মধ্যবর্তী ব্যাংক পার্লামেন্টে। আর কেমন দেখছেন সেখানে মানুষের নির্বাচনী ভাবনা, জানাবেন। হিমাদ্রি, আসলে ভোট আসলেই যে মানুষের যে উচ্ছ্বাস, দেশের মানুষের যে আনন্দের যে দিন, যে সেটি আসলে অনেকটাই চায়ের দোকানগুলোই আমরা দেখেছি, শহরের অলিতে গলি, গ্রামের প্রান্তিক মানুষ যারা রয়েছে তারা আসলে একটু ফুরসত পেলেই যেন চায়ের কাপের চুমুক দেওয়ার সাথে সাথে যেন তাদের ভোট নিয়ে তারা জানতে চায়, ভোটের কথা জানাতে চায়, তাদের প্রার্থী কেমন নেবে এরকমের ভাবনা যেন তাদের কাছে যেন সবচেয়ে বেশি হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের পৌর বাজারের একটি চায়ের দোকানে। এখানে সমাজকর্মী, কৃষিজীবী, ছাত্র থেকে বিভিন্ন নতুন ভোটার, সব বিভিন্ন শ্রেণী পেশার ভোটার রয়েছেন। আমরা জানবো তাদের কাছে তাদের প্রত্যাশা। আসলে ঠিক জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যে এই প্রজন্ম রয়েছে, আমরা যাকে জনপ্রতিনিধি হিসাবে এই সংসদে পাঠাতে চাই, আমাদের প্রত্যাশা হচ্ছে তারা যেন নিজের এবং দলের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সবার আগে কুড়িগ্রাম এই বিষয়টি মাথায় রেখে কুড়িগ্রামের যুব ও যুব নারীদের জন্য প্রথমত যুব কর্মসংস্থান বা কর্মসংস্থানের ব্যবস্থা করে এবং পাশাপাশি গোপনে এবং ওপেনে এই মাদক সেবী এবং যারা চাঁদাবাজ তাদেরকে আশ্রয় দিয়ে একটা বিশাল সিন্ডিকেট তৈরি করে এই সাধারণ জনগণকে যেন জিম্মি করতে না পারে, এরকম নেতা যেন আমরা বুঝতে পারছি রয়েছেন কৃষিজীবী, যে যার কারণে আসলে যে কৃষি প্রধান দেশ, তার কাছে জানবো আসলে কি প্রত্যাশা তার। আমি কুড়িগ্রাম সম্পর্কে শুধু এটুকুই জানাতে চাই আজকের এই আলোচনায় যে বাংলাদেশের 64 জেলার মধ্যে বিপিএস রিপোর্ট অনুযায়ী কুড়িগ্রাম জেলা 63তম অর্থনৈতিকভাবে অবস্থান করছে। এই যে আমরা মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে রক্ত পানি করে যে ফসল ফলাই, আমাদের নিজস্ব খাদ্য উৎপাদনের পরেও আমরা অন্য জেলায় 64,000 মেট্রিক টন আমরা রপ্তানি করি, তারপরেও আমরা দারিদ্র্যমুক্ত নই। আমরা এখনও আন্ডার প্রভার্টি, অর্থাৎ আমরা দারিদ্র সীমার নিচে 72% অবস্থান। বুঝতে পারছি যে কৃষিজীবী যিনি, তারও প্রত্যাশা আসলে যে উৎপাদন বেহু করলো অনেক গুণে হলেও কেন আমাদের দুর্দশা অভাবগ্রস্ত থাকবো। একদম নতুন ভোটার, আপনার কাছে প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে, আমি যেহেতু নতুন ভোটার সেহেতু চাই যেন আমাদের কেন্দ্রে যেখানে আমরা ভোট দিতে যাব সেখানে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয়, কোনো ধরনের যেন দুর্নীতি না হয় এবং কোনো যেন রাস্তাঘাটে আমরা যখন ভোট দিতে যাব সেখানে যেন কোনো ধরনের সমস্যা না হয়। সর্বাগ্রে নিরাপত্তা চান নতুন ভোটাররা, ছাত্র রয়েছেন, আপনার প্রত্যাশা কি, কেমন প্রার্থী চান আপনি? ভোটের আগে যেরকম আমাদের সাথে ব্যবহার আচার করে ভোটের পরেও যেন এটা থাকে, এইটাই আমি চাই।
সুন্দর বলছেন। এবং আরও রয়েছেন যে আসলে দেশের প্রায় 51% নারী ভোটার, আপনার প্রত্যাশা নারী ভোটারদের? যেহেতু কুড়িগ্রামবাসীর উন্নয়নের জন্য নারীদেরও অনেক থাকা দরকার, সেহেতু আমি চাই যে এর যে প্রার্থী হবে তার মধ্যে যেন নারীরাও থাকে, এটাই। জি, আরো জানবো যে আসলে আপনি যুব সমাজের প্রত্যাশা কি থাকতে পারে, কি ধরনের ভোট প্রার্থী এবারে চান? আমি প্রার্থী চাই, মূলত আমরা নির্বাচনের আগে দেখি একরকম, নির্বাচনের পরে আরেকম হয়ে যায়। তো আমি চাই যেন নির্বাচনের আগে যেরকম হয়ে যায় নির্বাচনের পরও সেম একই থাকে আর কি। আসলে সবারই অনেক ভালো হলো প্রত্যাশা। তো আপনি একজন প্রথম ভোট দেবেন এবারই, তো আপনার আসলে কি রকম ভোটার পরিবেশ চান আপনি? আচ্ছা, ভোট কেন্দ্রের পরিবেশ বলতে আমি ছোট থেকেই শুনে আসছি যে আমাদের মায়েরা বলে যে সকাল সকাল যেতে হবে, কেননা একটু পরে গেলে ভোট কেন্দ্রে গন্ডগোল দেখা দেয়। তো এই আতঙ্ক নিয়ে যেন আর কোনো ভোটারকে না যেতে হয় এবং সবাই যেন যেতে পারে যে আমি যখনই যাব তখনই একটা ভালো পরিবেশে ভোট দিতে পারবো। আর কুড়িগ্রামের একজন নাগরিক, একজন শিশুপ্রেমী এবং একজন জলবায়ু যোদ্ধা হিসেবে আমার যারা আসতে চলেছে, যারা নির্বাচিত হতে চলেছে তাদের কাছে ছোট্ট কিছু আবেদন আছে। যেমন শিশু শ্রম বন্ধ এবং পরিবেশ নিয়ে, যে আমাদের কুড়িগ্রাম প্রচুর দুর্যোগ সম্পন্ন একটি জেলা, তো নদী অঞ্চলের যে সমস্যাগুলো, চরাঞ্চলের যে সমস্যাগুলো, এগুলো যেন সলভ হয় এবং তাদের যে মানে তারা আমাদেরকে ভোট দেওয়ার আগে যে আস্থাগুলো দেখাচ্ছে, আমাদেরকে যে আশাগুলো দিচ্ছে, সেই আশার প্রদীপ যেন তারা নির্বাচিত হওয়ার পরে নিভে না যায়, এতটুকুই। ধন্যবাদ। শুনছিলাম যে আসলে যে প্রার্থীরা আসলে এবারে পার্টিসিপেট করতে যাচ্ছে, এই প্রার্থীদের মধ্যে সবচেয়ে কি প্রত্যাশা, একটু ছোট্ট করে? আমাদের প্রত্যাশার দিক থেকে বলতে গেলে আমরা এমন কাউকে চাই যে ভোটের আগে যে আমাদের সাথে যে ব্যবহারগুলো করবে, ভোটের পর। যেমন তুহিন, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটা জানছিলাম যে সেখানে তরুণদের যে প্রত্যাশা, কথার কাজের সাথে তারা মিল দেখতে চান যারা জনপ্রতিনিধি হবে। দর্শক, ওয়াহিদুজ্জামান তুহিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। মধুমতি বেঙ্গলুরু টু পার্লামেন্ট ছিল আজকে এখনকার মতো। আমরা আগামীকাল যুক্ত হবো অন্য কোনো জেলা সংসদীয় আসন নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।